প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ এবং জটিল একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে। ফিরে আসছে বলা ঠিক হবে না, বলতে হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে। এবং দাঁড়াচ্ছে না, বলতে হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে গেছে। কিভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালো? এটা কি দৃশ্যমান হচ্ছে? আপনারা কি এটা অনুভব করতে পারছেন? আমি কিন্তু ঠিকই অনুভব করতে পারছি যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে গেছে। তো কিভাবে ঘুরে দাঁড়িয়ে গেছে, আজ সে বিষয়টাই ব্যাখ্যা করব। আওয়ামী লীগ 2024 সালের 5 আগস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন কেউ ভাবেনি যে আওয়ামী লীগ এত দ্রুত ঘুরে দাঁড়াবে। অনেকেই ধারণা করেছে অন্তত 15-20 বছর আওয়ামী লীগ রাজনীতির মাঠে দাঁড়াতেই পারবে না। কিন্তু প্রত্যেকটা পরিস্থিতি, প্রত্যেকটা ঘটনা কেন জানি আওয়ামী লীগের ফেভারে চলে আসছে। বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন, তাদের যে শাসন, তারা যেভাবে দেশকে শাসন করছেন, দেশকে যেভাবে নিয়ন্ত্রণ করছেন, রাজনীতির ছক যেভাবে সাজাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের গণমানুষের চিন্তার ভিতরে ছিল না, বা মানুষ এইভাবে ভাবে না, এইভাবে ভাবেনি। তারা যেভাবে বিরোধী পক্ষের উপরে দমন পীড়ন নির্যাতন খুন হত্যা যেভাবে চালিয়েছে, এটি কিন্তু বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ সহজভাবে নেয়নি, নিচ্ছে না। ইভেন যারা ক্ষমতায় চলে আসছেন তাদের মধ্যে বিরোধী দল বলতে কেউ নেই, যারা আছেন সবাই এখন ক্ষমতাতেই রয়েছেন, সবাই কিন্তু সরকারকে ইয়েস কার্ড দিচ্ছেন। তার মানে কি? তার মানে সবাই ক্ষমতায়। 5 আগস্টের পরে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তিগুলো বেশিরভাগই দখল হয়ে গেছে। অনেকেই বলছেন এগুলো বেশিরভাগই চলে গেছে জামাতে ইসলামের হাতে। তারপরে নিচে নিচের দিকে আসলে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ঘাট ঘাট ওই যে লঞ্চ ঘাট, নৌকো ঘাট, যত জায়গায় যত ধরনের লোকাল আয়ের উৎস আছে, প্রত্যেকটা জায়গার দখল চলে গেছে বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এদের হাতে। এবং এই যে চাঁদাবাজির পরিমাণটা কত গুণ বেড়ে গেছে আগের তুলনায়, অর্থাৎ 15 বছর যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময়ে যে পরিমাণ চাঁদাবাজি হতো, এখন তার চাইতে দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। এবং বিচারহীনতার পরিমাণ তার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। আপনারা দেখবেন ওই সময়ে যদি কোনো মানুষ, কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী কেউ যদি অ্যারেস্ট হতো, 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে তাদের জামিন হয়ে যেত। কারো 2 দিন 3 দিনের মধ্যে জামিন হয়ে যেত, 1 সপ্তাহের মধ্যে। বেশিরভাগ ভিআইপিরা 1 সপ্তাহের মধ্যে জামিনে চলে এসছে। আর 5 তারিখের পরে জামিনটা হয়ে গেছে সোনার হরিণ, অর্থাৎ রাজনীতিবিদদের জামিন হচ্ছে না, কিন্তু চোর ডাকাত ছিনতাইকারী দখলবাজ চাঁদাবাজ এদের জামিন হয়ে যাচ্ছে 2 দিন 3 দিনের মাথা। তার মানে একটি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়ে গেছে। এটা পুরোটাই আওয়ামী লীগের পক্ষে চলে গেছে এবং জনমত টোটালি ঘুরে গেছে। আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। 5 আগস্টের আগে, জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওই আন্দোলনটা হয়েছিল। এবং সেখানে বাংলাদেশের সরি বিভিন্ন দল, রাজনৈতিক দলগুলো ওদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এমনকি পেশাজীবী সাধারণ মানুষেরও একটা অংশ কিন্তু সে আন্দোলনে যুক্ত হয়ে গিয়েছিল, কারণ 15 বছর একটানা একটা দলের শাসন দেখতে দেখতে মানুষ অনেকটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এমনকি আওয়ামী লীগ শাসন আমলের সময় যে নির্বাচন ব্যবস্থা, সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। সে কারণে মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। মানুষ ভেবেছিল আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেলে দেশে ভালো কিছু হয়ে যাবে। ওই যে বলছিল না, কি কি বলছিল, স্বাধীনতা 2.0, মানে নতুন স্বাধীনতা, বাংলাদেশ নতুন স্বাধীন। এখন নতুন স্বাধীনতা এমন হয়ে গেছে যে এখন কেবল ওই কয়েকটা দল স্বাধীন আছে, পুরো বাংলাদেশের মানুষ হয়ে গেছে এখন পরাধীন। মানুষকে পদে পদে ট্যাগ দিতে হচ্ছে, মানুষ পদে পদে বিচারহীনতার সম্মুখীন হচ্ছে, চাঁদাবাজদের রোষানলে পড়ছে। ফলে জনমত কিন্তু এখন পুরোটাই ঘুরে গেছে। এইবার শুনুন,
বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ রাজনীতি করে সফল হতে পারবে না, এবং যদিও কখনো সফল হয় সেটা বেশি দিন টিকে থাকবে না। আপনারা হয়তো এখন দেখছেন যে বর্তমানে অনেকেই বলছেন বা কার্যত দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা তারা অস্বীকার করে না, এটা তারা গর্বের সাথে বলে, এবং সেটার জন্য তারা একটা ন্যারেটিভ তাড়া করায় এবং তারা বলতে চায় যে তারা কেন স্বাধীনতার বিপক্ষে ছিল। তাহলে এই কথা আমি বলছি না, এই কথা তারাই বলছে যে তারা বিপক্ষে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই দলটি এখন যে ক্ষমতাতে আছে তারা কি টিকে থাকতে পারবে? পারবে না। বিএনপি নামের একটা দল আছে, এই দলটা অর্ধেক স্বাধীনতা বিরোধী, অর্ধেক স্বাধীনতার পক্ষে। শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, সম্মানজনক মুক্তিযোদ্ধা, যার খেতাব ছিল বীর প্রতীক, মানে তিনি সম্মুখ সমরে যুদ্ধ করে বীরত্বের সাথে লড়াই করেছেন এই দেশের স্বাধীনতার জন্য। এটা একটা গৌরবের বিষয় বিএনপির। যদি এইটুক না থাকতো তাহলে বিএনপি কিন্তু পুরোটাই স্বাধীনতা বিরোধীদের পক্ষে চলে যেত, মানে টোটালি স্বাধীনতা বিরোধীদের দল হিসাবে এই দলটাকে তখন ট্রিট করা যেত। এখন যেহেতু জিয়াউর রহমানের প্রশ্ন আছে এই দলের সাথে জড়িত, সে কারণে এই দলটিকে স্বাধীনতা বিরোধীদের সংগঠন বলা যায় না, কিন্তু এই দলের ভিতরে প্রচুর মানুষ আছে স্বাধীনতা বিরোধী, যারা আহ, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। তারপরেও বিএনপি এখন বর্তমান সিচুয়েশনে আবার জামাতে ইসলামকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালিও কিন্তু দিচ্ছে, আগে কিন্তু দিত না। আগে তাদেরকে কোলে নিয়ে আদর কদর করে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছে। এখন সেই জামাতে ইসলামী হয়ে গেছে বিএনপির পথের কাটা। যাই, এবার আসি অন্য প্রসঙ্গ। গত 16 জুলাই, 16 জুলাইতে গোপালগঞ্জে এনসিপির নাগরিক জাতীয় নাগরিক পার্টির একটা উম, পথসভা হওয়ার কথা ছিল, যাকে তারা বলছে জুলাই পদযাত্রা। বেশ ভালো, জুলাই পদযাত্রা। এই পদযাত্রাটা যেদিন হয় তার 3 দিন আগ থেকে এই এই নাগরিক পার্টির নেতারা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিতে থাকে। শেখ মুজিবের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুজিববাদের কবর রচনা করা হবে, টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়া হবে, তারা কেউ কেউ ভেকু ভাড়া করতেছেন। ভেকু ভাড়া কত, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কি বলে, ফেসিবাদের আস্তানা গুড়িয়ে দিতে হবে গোপালগঞ্জে। গোপালগঞ্জের মানুষকে উত্তক্ত করছিল, উত্তেজিত করছিল, এবং কেন করছিল জানি না, এটাই ছিল তাদের বোকামি, যে তারা সেখানে কিন্তু উত্তেজিত না করে তারা ওখানে গেলে কিন্তু সুন্দরভাবে একটা প্রোগ্রাম করে তারা চলে আসতে পারতো। কারণ ইতিপূর্বে সেখানে জামাতে ইসলামী প্রোগ্রাম করেছে, কই কেউ তো তাদের কিছু বললো না, মারতে আসলো না। বিএনপি প্রোগ্রাম করেছে, তাদের কেউ থেকে মারতে আসলো না। হ্যাঁ, আসবে না তো। এখনো যদি বিএনপি ওইখানে যায় প্রোগ্রাম করে কেউ কিচ্ছু বলবে না, জামাতে ইসলাম করলেও কেউ কিচ্ছু বলবে না, এনসিপি যাইয়া করলেও কেউ কিচ্ছু বলবে না। তবে হ্যাঁ, বলতে পারে এখন একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে, তারা ওই ওই এলাকার মানুষকে গালাগালি করেছে, উত্ত্যক্ত করেছে, তাদের নেতাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, অর্থাৎ তাদের তো গায়ে লেগেছে, তাই না? এই বিষয়টা সেদিন 16 তারিখের প্রোগ্রামে তারা প্রতিরোধ গড়ে তুলছে। সকাল থেকে 2 দিন আগ থেকেই গোয়েন্দা বিভাগ এটা জানতো যে এমন এখানে মানুষ চাচ্ছে না তারা এই প্রোগ্রামটা করুক। তখন এই আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিল সকালে 8টা 9টায় ওখানে 154 জারি করে দেওয়া, যাতে কোনো পক্ষই সেখানে ওই গোপালগঞ্জের এই শহরের সভা সমাবেশ, জটলা পাকানো, যেটা যেমন 200 500 মানুষ নিয়ে যে জটলা করা, এই ধরনের প্রোগ্রাম যেন না করে। তখন কিন্তু আর ওই ঘটনাটা ঘটতো না। তারা এখানে গোয়ার্তুমি করেছে, আইন শৃঙ্খলা বাহিনী করেছে কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু এনসিপি এটা গোয়ার্তুমি করে অনেক বেশি নিজেদেরকে লড়াকু প্রমাণ করতে গিয়ে, প্রশাসনিক শক্তি প্রদর্শন করতে গিয়ে সেখানে প্রোগ্রাম করছে, এবং সেখানে 5টা মানুষ মারা গেছে। 5টা নিরীহ মানুষ, সাধারণ মানুষ সেখানে মারা গেছে। এরা কেউ আওয়ামী লীগের নেতা কর্মী না, এরা হচ্ছে গোপালগঞ্জের মানুষ। ওইখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো সব জেলে, আর যারা ছিটে ফোটা আছে ওরা এত গুরুত্বপূর্ণ নয়, এত ধর্তব্যের মধ্যে পড়ে না। গুরুত্বপূর্ণ সবাই ঢুকে গেছে, যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তারা সব ভিতরে ঢুকে গেছে, মানে জেলে চলে গেছে তাদেরকে, অথবা তারা এলাকা ছাড়া হয়ে গেছে, অথবা তারা দেশের বাইরে চলে গেছে।
ওখানে নেই। ওখানে পুরুষের সংখ্যা অনেক কম, নারীর সংখ্যা অনেক বেশি, কারণ পুরুষ শূন্য গোপালগঞ্জ। তারপরেও সেখানে সাধারণ মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছিল। তো এটা তো সত্য। এখন কেউ যদি সেখানে বলে না 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 এখানে আওয়ামী লীগ হামলা করছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। না, আওয়ামী লীগ গণমানুষ। এখন কথা নেই যে বলছিলাম আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। এইবার আসো, এই গোপালগঞ্জের ঘটনার পরে আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তাদের অস্তিত্বের টান পড়ে গেছে। 15 বছর আওয়ামী লীগের যেই নেতারা লুটপাট করছে, ছাত্রলীগ যুবলীগের যে বাটপারি করছে, মানুষের উপরে কম বেশি অত্যাচার করছে, চাঁদাবাজি করছে, ছিনতাই, এরা কিন্তু পালিয়ে গেছে, এরা এলাকাতে নাই। এখন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ যারা, আওয়ামী লীগ যারা 15 বছর বঞ্চিত ছিল, যারা আওয়ামী লীগ মূলত ওদেরকে আওয়ামী লীগ মনেই করতো না, কিন্তু ওরা বঙ্গবন্ধু প্রেমী, ওরা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছে। গোপালগঞ্জের সেই 16 তারিখের ঘটনায় এটার একটা সিগনেচার পাওয়া গেছে। ইভেন আপনারা দেখবেন চকরিয়ায়, মাদারীপুর, শরীয়তপুরে এনসিপি প্রোগ্রাম করতে কিন্তু পারে। প্রত্যেকটা জায়গায় তারা তোপের মুখে পড়েনি। ফরিদপুরে তারা তোপের মুখে পড়েছে। তারা যখন দেখলো যে ওখানে আর আশপাশের অন্য জেলাগুলোতে আর প্রোগ্রাম করাটা তাদের জন্য অনেকটা রিস্ক হয়ে গেছে, কারণ ওই পদ্মার ওপারের মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, যে কোনো সময় তাদেরকে অন্য কোনো জায়গাতে এইভাবে সেম অ্যাটাক করতে পারে এবং তাদের প্রাণহানির সম্ভাবনা আছে। তখন পদ্মার ওপারের ওই জেলাগুলোতে তারা প্রোগ্রাম আর করেনি, তারা চলে আসছে চট্টগ্রাম ডিভিশন। এর মধ্যে চিটাগাং এ আপনারা ওই দিন দেখছেন যে কক্সবাজারের পেকুয়াতে ওদের মঞ্চ ভেঙে ভেঙে দিয়েছে বিএনপির সালাউদ্দিন আহমেদের সাহেবের নেতা কর্মীরা। সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তি করেছে এবং তারা এর ক্ষিপ্ত হয়ে ওদের মঞ্চ ভেঙে দিয়েছে। এরপরে গত পরশু তাদের ইয়ে হলো কোথায়, চট্টগ্রামে। মানে সব মিলিয়ে তারা কিন্তু তোপের মুখে পড়ে গেছে। আর ওই যে বললাম আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, 20 তারিখে আওয়ামী লীগ একটা হরতাল ডাক দিয়েছে। আওয়ামী লীগ দেয়নি, আওয়ামী লীগের ছোটখাটো অঙ্গ সংগঠন যেগুলো আছে ওরা ডাক দিয়েছে, আওয়ামী লীগেতে সাপোর্টিং করেছিল। তো সেইখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই 19 তারিখে বাংলাদেশের বহু জায়গায় রাতে মশাল মিছিল হয়েছে, শত শত জায়গায়, যেটা কল্পনাও করা যায় না। এটা কিন্তু 16 আগস্টের 16 জুলাইতে যেটা গোপালগঞ্জে যে ঘটনা, সেই ঘটনার কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সব জায়গায়। এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে নিবেদিত প্রাণ নেতা কর্মীরা আছে, তাদের তারা কিন্তু রুখে দাঁড়িয়ে গেছে এবং তারা আরো কঠোর কঠোর থেকে কঠোরতর পজিশনে কিন্তু তারা চলে যাচ্ছে। এটা প্রশাসন বা অন্যরা বুঝতে পারছে কিনা এটা আমি জানি না, তবে এটা বাস্তব, এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে সাইকোলজি, পলিটিক্যাল সাইকোলজি। এটাই হয়, এভাবেই হয় এবং যুগে যুগে দেশে দেশে এভাবেই হয়ে গেছে। 20 তারিখে আপনারা দেখবেন যে ঢাকার শ্যামলীতে একটা বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কারা দিয়েছে? কি সরকার দিয়েছে? তাহলে কেউ কেউ তো বলছে সেটা হরতাল সমর্থনকারীরা করেছে, তাহলে তারা তো ঘুরে দাঁড়াচ্ছে। এরপরে গুলিস্তানে একটা বাসে আগুন দেওয়া হয়েছে 20 তারিখ সকালে 11টার দিকে, ঘুরে দাঁড়িয়েছে না? মিরপুর 10-এ মিছিল হয়েছে, এমনকি ঢাকা 10-12 জায়গায় মিছিল হয়েছে, চট্টগ্রামে হয়েছে, নোয়াখালীতে হয়েছে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে ওই হরতালের সমর্থনে মিছিল হয়নি, এবং তারা কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছে। এই যে তাদের ভিতরে যে একটা সাহস চলে আসছে, তাদের ভয় গোপালগঞ্জে ভেঙে গেছে 16 জুলাইতে। এরপর তারা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে তারা এখন আর মৃত্যুকে ভয় পাবে না, তারা জেলকে ভয় পাবে না, তারা কি বেঁচে থাকবে না মরে যাবে সেটা চিন্তা করবে না। একটা কথা মনে রাখবেন, এই আওয়ামী লীগ কিন্তু এই দেশকে স্বাধীন করেছে যুদ্ধ করে। আপনারা কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ নেতারা দেশেই ছিল না। তা আওয়ামী লীগ নেতারা দেশে না থাকলে যুদ্ধ করলো কি? জমাতিরা যুদ্ধ করছে? বিএনপি যুদ্ধ করছে? আওয়ামী লীগ যুদ্ধ করছে। নেতারা যুদ্ধ করে না, নেতারা যুদ্ধ করায়। নেতারা সেলফে থাকে, নেতা মরে গেলে আর যুদ্ধ হয় নাকি? নেতা সেলফে থাকে, নেতার নির্দেশে, নেতাকে অনুপ্রেরণা ধরে তার সমর্থকরা, তার কর্মীরা প্রাণ দেওয়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
সেই সূত্রেই 71 বীর মুক্তিযুদ্ধ, আমাদের গর্বের যুদ্ধ, যেটা হয়েছে আমরা পেয়েছি একটা স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন একটি পতাকা, স্বাধীন একটি মানচিত্র, এই দলের নেই। তো আমরা যারা ভাবি যে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, আমরা কিন্তু বোকার স্বর্গে বাস করি। আওয়ামী লীগ অলরেডি ঘুরে দাঁড়িয়ে গেছে। আগামী 2-3 মাসের মধ্যে আপনারা দেখবেন যে আওয়ামী লীগ কোন পর্যায়ে গিয়ে ঘুরে দাঁড়ায়, এবং এই যে যে ছক যেভাবে সাজানো হয়েছে এর কিছুই থাকবে না। এবং যদি রুখার চেষ্টা হয় তখন কি হবে জানেন? লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আবার একটা, ওই যে সুজাত মনসুর ভাই বলছিল যে আর একটা মুক্তিযুদ্ধ হবে, হয়ে যাবে। এবং সেই যুদ্ধ কতদিন চলবে, কত মাস চলবে আমরা জানি না। তবে বাংলাদেশ এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে যাবে যে এই সরকার না কোনো সরকারই দেশ চালাইতে পারবে না, ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, এমন পরিস্থিতি তৈরি হবে। ভুল রাজনীতির কারণে এটা হয়েছে। উচিত ছিল 5 তারিখের 5 জুলাই, সেই জুলাইয়ের, আম, আগস্টের 5 তারিখে যখন ইয়ে হলো, সরকারের পতন হলো, তখন সকল দলকে নিয়ে একটা জাতীয় সরকার করা বা এমন কিছু করা যাতে সুন্দর কিছু হয়, দেশে যেন কোনো দাঙ্গা হাঙ্গামা না থাকে, কেউ কারো বিরুদ্ধে কুৎসা রটনা না করে। সেটা তো করা হয়নি, বরঞ্চ দেশটাকে একটা দোজখে পরিণত করা হয়েছে। এখন এনসিপির পিছনে লক্ষ লক্ষ মানুষ কই? ওই জনতা কই, কোথায় আছে? তাদের জনসভাতে এখন কত লোক হয়? তারা যে এখন বিভিন্ন জেলায় জেলায় যায়, কয়জন মানুষ হয় ওদের ওইখানে? মানুষ কই? আগে তো লক্ষ লক্ষ মানুষ সেদিন যখন সরকার বিরোধী আন্দোলনে নেমে গিয়েছিল, এখন কি সেরকম লোক আছে? 1% তো তাদের সাথে নেই। সব মিলিয়ে শেষ কথা হচ্ছে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে গেছে। অতএব রাজনীতিটা যে যেভাবে করেন, দেশের স্বার্থে করেন, সুন্দরভাবে করেন, প্রতিহিংসার রাজনীতি বর্জন করে সুন্দর স্বাধীন সার্বভৌম দেশটাকে সুখী সমৃদ্ধ করার জন্য সবাই কাজ করুন। প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।